আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। দেখো, গাণিতিক অর্থনীতির চতুর্থ অধ্যায়ের আজকে ক্লাস, দ্বিতীয় নাম্বার ক্লাস। আমরা গত ক্লাসে এই অধ্যায়ের এই অধ্যায়ের একটা ক্লাস নিয়েছি, আর আজকে 2 নাম্বার ক্লাস, একটা ইম্পর্টেন্ট ক্লাস। যেখান থেকে দেখছো অবশ্যই ক্লাসটি তোমরা শেয়ার করবে ইনশাল্লাহ। দেখো, আমার প্রত্যেকটা ক্লাসে আমি বেসিক নিয়ে আলোচনা করার চেষ্টা করি। বেসিক নিয়ে আলোচনা করার চেষ্টা করলে আসলে বেসিক বুঝলে প্রত্যেকটা অধ্যায়, যারা দেখো অনেকেরই পাস করতে পারছো না, অনেকে বলছো যে পাস করতে পারছি না, অনেকে বিভিন্নভাবে এই সাবজেক্টে ফেল আছে। যারা রেগুলার আছো, যারা আছো এরাও তোমরা অনেকে পাস করতে পারছো না। যারা পাস করতে পারছো না, আমি তাদের উদ্দেশ্যে বলছি, দেখো এই ক্লাসগুলো আসলে তাদের উদ্দেশ্যেই, যারা কভার করতে পারোনি, বিভিন্নভাবে ব্যস্ততা হোক, অর্থনৈতিক সমস্যা হোক, এই ধরনের স্টুডেন্ট যারা আসো অবশ্যই আমার এই ক্লাসগুলো দেখবে ইনশাল্লাহ। আর একটা অনুরোধ থাকলো তোমাদের কাছে, যে আমার এই ক্লাসগুলো একটু শেয়ার করবে, তোমরা একটু বেশি বেশি করে শেয়ার করবে। যারা আমার পেজে সাথে যুক্ত আছো, ফলো দিছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা দেওনি তারা অবশ্যই পেজটিকে ফলো করবে, শেয়ার করবে, কমেন্টস করবে। আমার প্রত্যেকটা অধ্যায়ের আমি যে অঙ্কগুলো করাই, এই অঙ্কগুলোর ডিটেলস একটু আলোচনা করি। সুতরাং অবশ্যই তোমরা আমার এই ক্লাসগুলো দেখবে ইনশাল্লাহ। আমি প্রত্যেকটা ক্লাসে আমার বেসিক নিয়ে আলোচনা করার চেষ্টা করি। দেখো, আমরা একটু সমাধানে চলে যাই। সবাই ক্লাসটা শেয়ার করবে ইনশাল্লাহ। দেখো সমাধান, দেখো এখানে দেখো দেওয়া আছে, এখানে আমি একটু লিখে নেই। দেওয়া আছে বিষয়গুলো, দেওয়া আছে। অবশ্যই ক্লাসগুলো তোমরা একটু শেয়ার করবে ইনশাল্লাহ। যেখান থেকে দেখছো অবশ্যই একটু কমেন্টস করে দেখো, কে কোথা থেকে দেখছো, কমেন্টস করো। ক্লাসগুলো আসলে তোমরা একটু যদি কমেন্টস করো, তাহলে অবশ্যই আমার ক্লাস নেওয়ার আগ্রহটা বাড়বে। যদি ন্যূনতম তোমরা অবশ্যই উপকৃত হও, অবশ্যই কমেন্টস করবে এবং ক্লাসটি অবশ্যই শেয়ার করবে। ওয়ালাইকুম আসসালাম। দেখো, এটা চাহিদা অপেক্ষক আর এটা হলো যোগান অপেক্ষক। -220 + 2p, এটা যোগান অপেক্ষক দেওয়া আছে। আর যেহেতু আমরা ক নাম্বার কোশ্চেন সমাধান করব ইনশাল্লাহ, যেখান থেকে দেখছো অবশ্যই ক্লাসটি তোমরা শেয়ার করবে ইনশাল্লাহ। দেখো, যেহেতু এটা ক নাম্বার কোশ্চেন বলছে মূল্যের সময় ভিত্তিক পিটি নির্ণয় করো, পিটি। আচ্ছা, দেখো পিটি, এই যদি এটা পিটি অর্থ বোঝাচ্ছে দামের সময় পথ। টিতে হলো টাইম আর পিতে হলো প্রাইস। ঠিক আছে, এটা হলো দামের সময়পথ, একটা বাজারের দামের যে সময়পথটা। যেমন আমরা যদি বাজারে যাই, যেমন আমরা প্রত্যেকজন দৈনন্দিন আমরা বাজার করি, ম্যাচের বাজার হোক, পরিবারের বাজার হোক, যেভাবে হোক না কেন, আমরা আমাদের দৈনন্দিন প্রয়োজনীয় যে জিনিসগুলো ক্রয় করতে যাই, আমরা বাজারে যাই। দেখো, বাজারে গেলে যদি আমরা কাঁচা বাজারে যাই, তাহলে সকালে হ্যাঁ
প্রশ্ন প্যাটার্ন পরিবর্তন করে প্রশ্ন করা হয় এখন। হ্যাঁ দেখো, বেসিক না বুঝলে কিন্তু হবে না। প্রথম কথা হলো তোমাকে বেসিক জানতে হবে, ঠিক আছে? এই কথাগুলোই কিন্তু তোমার থাকবে। শুধু শুধু এখান থেকে আমার চেঞ্জ হবে দেখো এই গাণিতিক মানগুলো, কিন্তু আমার যে নিয়মগুলো সেই নিয়মটাই কিন্তু আমার মানে স্থায়ী থাকবে। সুতরাং তুমি বেসিকভাবে যদি বোঝো অবশ্যই তুমি নির্ণয় করতে পারবে ইনশাল্লাহ চতুর্থ অধ্যায়ে। আচ্ছা, ধন্যবাদ প্রশ্ন একটা কমেন্টস করার জন্য তোমাকে। এখন দেখো আমি বলি, আর কারণ বাজারে যদি আমরা যাই, বাজারে দেখো সময় যেহেতু সময় উল্লেখ করছে এখানে, সময় যেহেতু এটা সময় উল্লেখ করছে, দেখো সময়ে যদি আমি সকাল 8টার সময়, সকাল 8টার সময় যদি আমি বাজারে যাই, সকাল 8টায় যদি আমি বাজারে যাই, তাহলে একটা পণ্যের দাম ছিল সকালে 8টার সময় দাম ছিল 100 টাকা, আমি ধরে নিলাম 100 টাকা। এটা যখন সময়ের পরিবর্তন হচ্ছে তখন পণ্যের গুণগত মানেরও কিন্তু পরিবর্তন হচ্ছে। দেখো সময়ের পরিবর্তন ঘটছে, পণ্যের গুণগত মানেরও পরিবর্তন ঘটছে। এখন এইটা 9টার সময় ওই বিক্রেতা এই পণ্যের দাম 90 টাকা ধরবে, 90 টাকা ধরবে। আচ্ছা, যদি বলে 8টার সময় ছিল 100 টাকা, 9টার সময় 90 টাকা। আচ্ছা, এখন যদি আমি 2টার সময় যাই, দুইটায় যাই, তাহলে দুইটায় গেলে এই পণ্যের দাম 50 টাকা আসলো। এই যে একটা মানে দামের যে সময়পথটা, দামের যে পরিবর্তন হচ্ছে, এটাকে আমাদের দামের সময়পথ বলা হয়। অবশ্যই এটা চাহিদা আর যোগানের উপর ভিত্তি করে হবে। আচ্ছা, যেহেতু দেখো এটা হলো আমাদের সময়ের উপর, প্রতিটা সময়ের বিন্দুতে বাজার ভারসাম্য উপনীত হয়, এটা একটা বাজার চক্র। আমরা যদি এটা চিত্রে ব্যাখ্যা দেই, দেখো আমরা যদি এটা চিত্রে ব্যাখ্যা দেই, তাহলে চিত্রে ব্যাখ্যা দিলে দেখো বিষয়টা কিন্তু এটা টাইম অফ ভ্যালু, যেহেতু এটা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, এটা হলো কিউডি আর এটা হলো কিউএস। আচ্ছা, এই বিন্দুটা দেখো কবয়েবারের বাজার ভারসাম্য যেটা বলা হয় কবয়েবার, কৃষিক্ষেত্রে কিন্তু এটাকে উত্থান পতনের যে দামের একটা উত্থান পতন। ও আচ্ছা, প্রথম না, তোমাদের কোনো সিলেবাসের পরিবর্তন হবে না, ঠিক আছে? তোমাদের এই যে সিলেবাস আছে এই সিলেবাসই থাকবে। আর তোমরা যারা যদি অনার্সের দ্বিতীয় বর্ষে, আমি অনার্স দ্বিতীয় বর্ষের যারা ফার্স্ট ইয়ার থেকে দ্বিতীয় বর্ষে উঠছো, তাদের নতুন ব্যাচ শুরু করবে ইনশাল্লাহ অক্টোবরের 15 তারিখ থেকে শুরু করবে ইনশাল্লাহ। অক্টোবরের 15 তারিখ থেকে আমি নিউ ব্যাচ শুরু করব সেকেন্ড ইয়ারে। তোমরা যারা আগ্রহ প্রকাশ করবা ইনশাল্লাহ, অবশ্যই প্রত্যেকটা বিষয় বেসিক, ইন্টারমিডিয়েট ব্যষ্টিক অর্থনীতি এবং গাণিতিক অর্থনীতির ক্লাস নেওয়া হবে। সপ্তাহে 4টা ক্লাস থাকবে ইনশাল্লাহ। আর আমাদের বেতন নির্ধারণ করা হবে, মাসিক বেতন 510 টাকা, মাসিক বেতন 510 টাকা মাসিক বেতনে এই 2টা সাবজেক্ট। দেখো প্রত্যেকটার হ্যান্ড নোট থাকবে, এবং এই যে আমাদের ক্লাসগুলো, এই ক্লাসগুলো আমরা আবার তোমাদের রেকর্ড ক্লাসও দিয়ে দেবো ইনশাল্লাহ। আমার সেকেন্ড ইয়ারে একটু সমস্যা ছিল, রেকর্ড ক্লাস কিছু দিছি। দেখো অ্যাক্টিভ থাকতে হবে আমার ব্যাচে, যদি তুমি অ্যাক্টিভ না থাকো তাহলে কিন্তু আমি আসলে তোমার টাকা রিটার্ন দিয়ে দেবো, কোনো সমস্যা নেই, কিন্তু আমার ব্যাচে আমি রাখবো না। এরকম আমার কিন্তু ঠিক এইভাবে আমার ব্যাচগুলো, মানে অ্যাক্টিভ না থাকলে আমি অ্যাক্টিভ স্টুডেন্ট ছাড়া কিন্তু আমার ব্যাচে রাখি না, যে এই সমস্যা ওই সমস্যা ছাড়া আজকে ক্লাস করতে পারো না, এরকম বললে আমি আমার ব্যাচে আমি রাখি না। আচ্ছা, যেটা বলছিলাম, দেখো খুব ভালো করে বোঝো, এটা আমরা যে দামের সময়পথ নির্ণয় করব সেটা, এটা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, কিউডি সমান কিউএস। এখন দেখো প্রতিটা সময়ের বিন্দুতে বাজারের ভারসাম্য উপনীত হয়, প্রতিটা সময়ের ভিত্তিতে বাজার ভারসাম্য উপনীত হয়। আমি যদি বলি যে এইখানে এই অবস্থায়, দেখো এইটা আমি এখানেও একটা চাহিদা ভারসাম্য আঁকালাম। দেখো এইখানে এটা যদি 10 টাকা হয়, এটা 15 টাকা, পরিমাণ ছিল এখানে 5 একক আর এটা হলো 7 একক। যখন দাম কমে গেছে তখন 7 একক নিচ্ছি, যখন দাম ছিল তখন আমি 5 একক নিচ্ছি। দেখো যোগানের একটা পরিবর্তন, দেখো যোগান কিন্তু আমার কি আছে, যোগান কিন্তু আমার এখানে দেখো যোগানের স্থানান্তর হয়েছে, কিন্তু চাহিদা রেখার কি হয়েছে, একই সরলরেখায় আছে। এই যে বিষয়গুলো দেখো, এই বিষয়গুলোটাই কিন্তু আমার এই দামের সময় ভিত্তিক পথ নির্ণয় করা। সুতরাং আমরা এখানে কদাগের সমাধানে যাই। দেখো আমি একটু সমাধানে যাচ্ছি। কদাগের বেসিকগুলো বুঝতে ইনশাল্লাহ তুমি এখান থেকে খুব ভালো কিছুই আশা করা যাবে। কদাগ দেখো, কদাগের আমাদের দেওয়া আছে কি, দেওয়া আছে P0 P0 বা P0 সমান 20 টাকা।
এটা দেওয়া আছে। এখন বিষয় দেখো, এটা এটা কিন্তু স্থির দাম। এটা কোন বিন্দুতে ছিল? মনে করো 10টা, এই যে এইখানে যে বিন্দুটা হয়েছে এইটাই, এই 10-এর জায়গায়, এখানে কিন্তু আমি বলতে পারি 10-এর জায়গায় 20, এটা বলতে পারি। আচ্ছা, এটাই স্থির দাম। এই দামের আমাদের অবশ্যই এই দামের ওপর থেকে, এই দামের উপর ভিত্তি করে আমাদের বাজার সময়পথ নির্ণয় করতে হবে, এটাই স্থির মান। আচ্ছা, তাহলে সমাধানে যাই। দেখো আমরা লিখি যে অতএব প্রতিটি, এটা তুমি লিখলেও হবে না লিখলেও হবে, কিন্তু বোঝার স্বার্থে অবশ্যই তোমাকে প্রথম অবস্থায় এটা বুঝতে হবে। প্রতিটি সময় বিন্দুতে বাজার ভারসাম্যের শর্ত উপনীত হয় বা নির্ধারণ হয়, উপনীত হয়। এই অনুমিত শর্ত অনুসারে, এই অনুমিত শর্ত অনুসারে আমরা লিখতে পারি কিউডি সমান সমান কিউএস। কিউডি সমান সমান কিউএস, এটা কিন্তু আমরা লিখতে পারি। ঠিক আছে, এটা আমরা লিখতে পারি যে কিউডি সমান সমান কিউএস, এটা আমরা লিখতে পারি ইনশাল্লাহ। এখন দেখো, তাহলে আমরা এটা কিন্তু আমরা ফার্স্ট ইয়ারে করে আছি যে বাজার ভারসাম্য শর্ত অনুসারে কিউডি সমান সমান কিউএস। দেখো, যেহেতু এটাকে আমাকে বলছে যে সময় মূল্যের সময় ভিত্তিক পথ নির্ণয় করো, সুতরাং আমার এই কথাটা কিন্তু অবশ্যই লিখলে বিষয়টা কিন্তু স্যারের কাছে ক্লিয়ার হয়ে গেল, তোমার কাছেও ক্লিয়ার হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা কিউডি সমান সমান কিউএস জানি, তাহলে আমরা কিউডির মান বসাই এখানে। কিউডি, তাহলে কিউডির মান যেটা আছে সেটা বসাই দিচ্ছি ইনশাল্লাহ। 2dp/dt ইকুয়াল টু -20 প্লাস 2p। দেখো, আমরা কিউএস আর কিউডির মান যে ঠিক যেভাবে আছে সেভাবে বসাই দিলাম। আচ্ছা, এখন আমার প্রথম কাজ হবে যে শুধুমাত্র এই যে পরিবর্তনীয় যে dp/dt দামের প্রেক্ষিতে সময়ের যে পরিবর্তন, এই অংশটা এখানে রেখে দিয়ে বাদ বাকি অংশটা আমরা রাইট হ্যান্ড সাইডে পাঠিয়ে দেবো। দেখো, রাইট হ্যান্ড সাইডে তাহলে পাঠিয়ে দিলে কি হচ্ছে, বা আমরা লিখতে পারি 2dp/dt ইকুয়াল টু -20, এখানে যেটা আছে সেটা লিখি, প্লাস 2p মাইনাস, এই -8 এর পাশে গেলে +8p হয়ে গেল, +10 এর পাশে স্থানান্তর হলে -10 হয়ে গেল। আশা রাখি বুঝতে পারছো ইনশাআল্লাহ। আচ্ছা, এখন কি করব দেখো, বা এটা যা আছে তাই লিখে দেই, dp/dt ইকুয়াল টু, এর আগেও স্থির মানের এটার আগেও মাইনাস, স্থির মান এটার আগেও মাইনাস, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়, যেহেতু বড় আগে মাইনাস ছিল 120 আমরা দিয়ে দিলাম। আচ্ছা, এখন দেখো 8 আর 2 কত, 10, চলকে মিল আছে, তাহলে 8 আর 2 কত, 10, 10p দিয়ে দিলাম। আচ্ছা, এখন দেখো আমাদের এই পাশে একটা গুণ অবস্থায় একটা গাণিতিক মান আছে, এই গাণিতিক মান এই পাশে গুণ অবস্থায় আছে, তাহলে এই পাশে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে এটা আমরা ভাগ করে দিতে পারি। dp/dt ইকুয়াল টু -120 প্লাস 10p ভাগ 2। আচ্ছা, এখন দেখো আমি কি করি, এখানে দেখো, বা আমরা এটা যে অবস্থায় আছে এই অবস্থায় আমরা এখানে রেখে দিলাম। আচ্ছা, তাহলে আমরা এটা সবার ভিতরে 2টা ভাগ করে দিলাম, সবার ভিতরে এই 2 দিয়ে দিলাম। আচ্ছা, দেখো এখন যদি কাটাকাটি যায় তাহলে আমরা অবশ্যই কাটাকাটি করব, কাটাকাটি না গেলেও তুমি ভগ্নাংশটাকে ভেঙে নিবে। দেখো 60, তাহলে 12, 6 দুনো 12 মাইনাস, আর এই 0 বসাই দিলাম, প্লাস 5 দুনো 10, 10p। আচ্ছা, দেখো পি চলকটা আমি এই সাইডে নিয়ে আসি, পি চলক, যেহেতু এ পাশে পি আছে চলক, সুতরাং আমি এটা পিটা -5 পি পাশে মাইনাস হয়ে গেল, মাইনাস এই 60, এটা আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। আশা কি বুঝতে পারছো এই পর্যন্ত? একদম প্রত্যেকটা, কিন্তু আমি বলি প্রত্যেকটা নিয়মই এই অঙ্ক সময় ভিত্তিক পথ, আমি ঠিক যেভাবে বলছি অবশ্যই তুমি প্রত্যেকটা অঙ্ক এই নিয়মে সমাধান করবে ইনশাল্লাহ, দেখবা প্রত্যেকটা অঙ্কের অ্যান্সার মিলে যাবে, তখন তোমার কাছে ভালো লাগবে। ঠিক আছে, আচ্ছা,
এখন দেখো আমি গত ক্লাসে বলছিলাম যে যদি এই টাইপের অঙ্ক ক্ষেত্রে ডিপি পাই মানে অন্তরক সমীকরণে এটা আমরা করছি ভারসাম্য গতিশীলতার স্থিতিশীলতা যে দামের সময় ভিত্তিক পথ পিটি নির্ণয় করো এইটার নিয়ম। দেখো এইখানে যদি স্থির মান থাকে, স্থির মান দেখো, স্থির মান বলতে যেটার সাথে চলক থাকবে না, তাহলে এখানে 60 দেখো স্থির মান, 60 না থেকে এখানে থাকতে পারে 5, এখানে থাকতে পারে 10, এখানে থাকতে পারে 11, যেভাবে থাকলে হবে না কেন সেগুলো স্থির মান, মানে শূন্য বাদ বাকি যে কোনো সংখ্যা যদি এখানে থাকে স্থির মান, তাহলে সেটা হবে অসমজাতীয় সমীকরণ। অসমজাতীয় সমীকরণ। তাহলে আমি দেখো এখানে আমি লিখতে পারি প্রদত্ত সমীকরণটি একটি অসমজাতীয় অন্তরক সমীকরণ। তাহলে আমরা কিভাবে বুঝলাম এটা অন্তরক সমীকরণ? আমরা বুঝলাম এই কারণে যে এখানে স্থির মান আছে, সুতরাং এটা একটা অসমজাতীয় অন্তরক সমীকরণ। আচ্ছা, এখন দেখো আমি সময় ভিত্তিক পথ নির্ণয় করা, যেহেতু আমরা এটা অসমজাতীয় সমীকরণ নির্ণয় করে ফেলছি। আচ্ছা, তাহলে আমরা ক নম্বর কোশ্চেনে অ্যান্সার করছি সময় ভিত্তিক দামের পথ নির্ণয় করো। সুতরাং আমরা এটা অসমজাতীয় সমীকরণ পাইছি। এখন অসমজাতীয় সমীকরণ যখনই আমি নির্বাচন করব তখন আমি কি লিখব? দেখো তখন লিখব আমরা জানি পিটি দামের সময় পথ ইকুয়াল টু পিসি প্লাস পিপি। এটা 1 নম্বর সমীকরণ। দেখো এটা কিন্তু শর্ট নিয়ম আছে, অনেকে শর্ট নিয়মে করতে যাও। দেখো শর্ট নিয়মে তুমি করতে পারবে, কিন্তু একটা বিষয় কি, সবগুলো অঙ্ক তুমি শর্ট নিয়মে করতে পারবে না। কিন্তু আমি যে নিয়মটা করছি এটা তুমি সব অঙ্কগুলো এই নিয়মেই করতে পারবে। অনেকে বলতে পারে, অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে বলছে যে স্যার শর্ট নিয়মে করলে হবে কিনা? অবশ্যই হবে, কিন্তু সব অঙ্ক শর্ট নিয়মে হবে না, তখন তোমার শর্ট নিয়ম তুমি অ্যাপ্লাই করতে পারবে না। কিন্তু তুমি আমার এই বেসিক নিয়ম, এই যে প্ল্যাটফর্মটা যদি তুমি বোঝো, তাহলে প্রত্যেকটা অঙ্ক তুমি এভাবে সমাধান করে আসতে পারবে। আশা রাখি বুঝতে পারছো ইনশাআল্লাহ। আচ্ছা, এখন দেখো এটা আমরা 2 নম্বর সমীকরণ দেই, এটা 2 নম্বর সমীকরণ দেই। তাহলে আমরা পিসি নির্ণয় করব। তো পিসি নির্ণয় করার আগে আমি একটু দামের যে সময় পত্রের সমীকরণটা ছিল সেটা আমরা একটু এখানে লিখে নেই, যে ডিপি বাই ডিটি মাইনাস 5p ইকুয়াল টু -60। এটা আমরা ওই পাশে 1 নম্বর সমীকরণ পাইছিলাম, এটা আমরা এখন একটু লিখে নিলাম। আচ্ছা, তাহলে আমরা কি লিখবো? দেখো এখন লিখবো হলো পিসি নির্ণয় করি, অতএব পিসি নির্ণয় করি। দেখো পিসিটা কি? পিসি হলো কমপ্লিমেন্টারি ফাংশন। পিসিটা হলো কমপ্লিমেন্টারি ফাংশন। এটা আমরা ফুল মিনিংস লিখলেও হবে, না লিখলেও কোনো সমস্যা নেই। তাহলে আমরা পিসি নির্ণয় করি। তাহলে পিসি নির্ণয় করার ক্ষেত্রে 1 নম্বর সমীকরণ সমজাতীয় বিবেচনা করব। 1 নম্বর সমীকরণ সমজাতীয় বিবেচনা করি। তাহলে সমজাতীয় বিবেচনা করলে 1 নম্বর সমীকরণের যে স্থির মান আছে এটা আমরা 0 ধরে নেব, কারণ সমজাতীয় স্থির মান সবসময় 0 হয়। আচ্ছা, তাহলে কি করব? দেখো অতএব ডিপি বাই ডিটি মাইনাস 5p, এই যে স্থির মান 60 ছিল, আমরা এটা 0 ধরে নিয়েছি। তাহলে 0 ধরে নিলাম মানে আমার সমজাতীয় হয়ে গেছে, 0 ধরে নিলাম। এখন আমি সমাধান করব। তাহলে আমরা এখান থেকে একটু শুরু করি, বা দেখো সমাধান করছি আমরা ডিপি বাই ডিটি, এটা যা আছে আমরা সমান সমান -5 বসে পাঠিয়ে দিলাম, তাহলে হবে +5p। আচ্ছা, দেখো যেহেতু এখানে আমাদের p আছে, এই পিটা গুণ অবস্থায় আছে, আমি এপাশে ভাগ করে দিলাম। তাহলে ভাগ করে দিলে কি হবে? দেখো ডিপি বাই ডিটি 1/p, যেহেতু এটা গুণ অবস্থায় আছে আসলে ভাগ হয়ে যাবে। আচ্ছা, আর কি আছে? 5 আছে। অনেকে বলতে পারে আমি উভয় পক্ষে 1/5 দ্বারা গুণ করব, তাও হবে, কোনো সমস্যা না।
ঠিক আছে। আচ্ছা দেখো আমরা একটু সাজাই লিখি, এটা এই সাইডে নিয়ে আসলাম ডিপি, এখানে ডিপি বাই ডিটি এটা রেখে দিলাম ইকুয়াল টু 5। আচ্ছা বা দেখো পির সাথে পি সম্পর্ক, তাহলে 1/p আমি এখানে রেখে দিলাম আর এই ডিপিটা এখানে রেখে দিলাম, আর এই যে ডিটি অংশটা আছে এটা 5 এর সাথে গুণ করে দিলাম 5 ডিটি। আচ্ছা বা এখন দেখো এখানে আর কোনো কিছু করতে পারছি না, সুতরাং আমি এখন এখানে সমকলন চিহ্ন ব্যবহার করব। সমকলন দিলাম, আচ্ছা সমকলন চিহ্ন ডিপি ইকুয়াল টু, এখানেও সমকলন চিহ্ন দিলাম 5 ডিটি। আচ্ছা আমি এখানে লিখে দিলাম সমাকলন করে, সমাকলন করে। আচ্ছা সমকলন ব্যবহার করলাম, সুতরাং এখানে লিখে দিলাম সমাকলন করে। আচ্ছা দেখো যদি আমি 1/p সমকলন করি, এটা সমকলনের সূত্র, এটা সূত্র সমকলনের সূত্র, সমাকলনের সমাকলনের সূত্র 1/x dx থাকলে আমার log x থাকে প্লাস c, যেহেতু এটা অনির্দিষ্ট সমকলন তাই এখানে ধ্রুবক c ব্যবহার করছি। তাহলে আমার এখানে কি আছে দেখো 1/p, সুতরাং আমি এখানে লিখতে পারি log p, যেহেতু এটা সমকলন শেষ হয়ে গেছে c1 ব্যবহার করব, কারণ c1 ব্যবহার করব এই কারণে, কারণ সমান সমানের পিছনেও আমার সমকলন আছে, সেখানে এখানেও আমার একটা c ব্যবহার করতে হবে, তাই এখানে c1 ব্যবহার করছি। আচ্ছা সমকলনের নিয়ম দেখো, সমকলনের নিয়ম হলো স্থির মান যদি থাকে তাহলে স্থির মানের সাথে যে চলকের সাথে সমকলন করব সেই স্থির মানের সাথে গুণ হয়ে যাবে। তাহলে দেখো এখানে 5 এর সাথে আমার কিন্তু t নাই, সুতরাং শুধু 5 আছে, তাহলে 5 স্থির মান, তাহলে আমরা t এর সাথে এই 5 এর সাথে টিটা গুণ করে দিলাম এই 5t। যেহেতু এখানে সমকলন শেষ হয়ে গেছে তাই আমি এখানে ধ্রুবক c2 ব্যবহার করলাম। আশা রাখি বুঝতে পারছেন ইনশাআল্লাহ। আচ্ছা এখন দেখো আমি কি করব এরপরে, দেখো এরপরে আমরা এখানে যে ধ্রুবক c ব্যবহার করছি এটা আমরা রাইট হ্যান্ড সাইডে পাঠিয়ে দেবো লেফট হ্যান্ড সাইড থেকে। log p ইকুয়াল টু 5t প্লাস c2 মাইনাস c1। আচ্ছা প্লাস এপাশে গেলে মাইনাস হয়ে গেল, বা তাহলে আমরা log p ব্যবহার করলাম, আচ্ছা 5t দিলাম, আচ্ছা প্লাস c ব্যবহার করছি। দেখো আমরা জানি c সমান সমান c2 মাইনাস c1, c2 মাইনাস c1। আচ্ছা এখন দেখো যেহেতু এখানে আমার লেফট হ্যান্ড সাইডে আমরা লগ নিয়ে আসছি, সুতরাং আমি এখানে c সমান সমান লগ লিখব, এটা যা আছে লিখে দিলাম, c সমান সমান লগ a ব্যবহার করলাম, তাহলে আমরা এখানে লিখতে পারি অতএব c সমান সমান লগ a। লগ a, লগটা কেন আনলাম, কারণ এপাশে আমার লগ আছে বলে আমি এখানে c সমান সমান লগ নিয়ে আসলাম। আচ্ছা তাহলে দেখো আমি কি করব, আমরা লগগুলো সব এক পাশে নিয়ে আসি, মাইনাস লগ a ইকুয়াল টু 5t। আচ্ছা এখন দেখো আমরা কি করব, বা এখান থেকে লগ আমরা কমন নিলে যেহেতু এটা মাইনাস আছে তাহলে এটা ভাগ হয়ে যাবে, তাহলে p বাই a হবে ইকুয়াল টু 5t। এটা কিন্তু লগের নিয়ম যে মাইনাস থাকলে দেখো ভাগ হয়ে যায়, যেহেতু এখানে মাইনাস আছে সুতরাং ভাগ হয়ে গেল। আচ্ছা দেখো আমি যদি রাইট হ্যান্ড সাইড মানে লেফট হ্যান্ড সাইড থেকে লগ উঠাই দেই তাহলে রাইট হ্যান্ড সাইড থেকে একটা সূচক ই আসবে, কারণ আমরা জানি লগের ভিত্তি ই হয়, সুতরাং আমরা p বাই a ইকুয়াল টু ইর পাওয়ার মাইনাস 5t লিখে দিলাম। এটা আমরা সাইড নোটে লিখতে পারি লগের সূচকের নিয়ম অনুসারে, সূচকের নিয়ম অনুসারে। নিয়ম অনুসারে। আচ্ছা দেখো তাহলে আমরা কি করলাম, এই লগ উঠাই দিলাম, লগ উঠাই দিলে আমি রাইট হ্যান্ড সাইডে কি আনছি, একটা ই আনছি, আর যে এখানে যে মানটা ছিল এটা ইর পাওয়ারে চলে গেল। আচ্ছা এখন দেখো আমি এখান থেকে এই এটা ভগ্নাংশাকারে আছে, আমরা এটা এর সাথে গুণ করে দিলাম, তাহলে গুণ করলে কি দাঁড়াচ্ছে 5t, 5t। তাহলে আমরা লিখতে পারি অতএব pc ইকুয়াল টু a ইর পাওয়ার 5t। এটা আমরা মান পেয়ে গেলাম, কিসের মান, পিসির মান পেয়ে গেলাম। আচ্ছা এখন আমি পিপির মান নির্ণয় করব। পিপির মান খুব ভালোভাবে বলবো ইনশাল্লাহ, একদম ইজি, এটা আমি আবার রিপ্লে করব ইনশাল্লাহ। আচ্ছা এখন দেখো আমরা এবার নির্ণয় করব, এখানে পিসি নির্ণয় করছি, আমরা এবার পিপি নির্ণয় করব। দেখো পিপি নির্ণয় করলে আমরা কি করব, পিপি নির্ণয়ের ক্ষেত্রে
অবশ্যই ক্লাসটি ভালো লাগলে অবশ্যই তোমরা ক্লাসটি শেয়ার করবে ইনশাল্লাহ। দেখো আমরা পিপি নির্ণয় করি, তাহলে আমরা লিখতে পারি পিপি নির্ণয় করি, পিপি নির্ণয় করি। পিপি হলো পার্টিকুলারলি ইন্টিগ্রাল আমরা পিপি নির্ণয় করি। তাহলে পিপি নির্ণয় করতে গেলে লিখব 1 নম্বর সমীকরণ হতে পাই, 1 নম্বর সমীকরণ হতে পাই। তাহলে 1 নম্বর সমীকরণটা আমরা কি পাইছিলাম, dp/dt মাইনাস 5p ইকুয়াল টু -60, এই সমীকরণটা পাইছিলাম। দেখো পিপি নির্ণয় করতে গেলে অবশ্যই আমার ধরে নিতে হবে একটা চলক, অবশ্যই সেই চলকটা অবশ্যই ধ্রুবক হিসাবে কাজ করবে বাজারে। দেখো ধ্রুবক হিসাবে কাজ করবে, ঠিক আছে, বাজারে কি হিসেবে কাজ করবে, ধ্রুবক হিসাবে কাজ করবে। এটাই ধ্রুবকটা কিন্তু বাজারের একটা অনির্দিষ্ট একটা অংশ, একে কিন্তু দেখা যায় না, ঠিক আছে, এটা কিন্তু দেখা যায় না। মানে কি, দেখো আমি একটা বাজারে গিয়ে একটা পণ্য ক্রয় করব, দেখি যে এই পণ্যের দাম, যেমন আমি বলি যে মনে করো আমি বাজারে গিয়ে আলু কিনবো, তা সব জায়গায় আলুর দামই কিন্তু একই রকম। এই যে একই রকমই যে কাজটা তৈরি করে দিয়েছে, এটা অদৃশ্য একটা অংশ, সেই অংশটাকে বলা হয় ধ্রুবক। এটা সময় ভিত্তিকের উপরে নির্ভর করে, কিন্তু এই সময়কে দেখো, সময়টাকে মেনটেন করে, দাম ওঠানামার ক্ষেত্রে ধ্রুবক কাজ করে। এখন দেখো আমরা লিখতে পারি, মনে করি পি সমান সমান কে। অবশ্যই এই কথাটা কিন্তু এখানে লিখতে হবে, এখানে কে হলো ধ্রুবক। তুমি কে না ধরে এম ধরতে পারো, কোনো সমস্যা না, এই কথাটা অবশ্যই লেখা লাগবে, না লিখলে কিন্তু তোমার এই অঙ্কে মার্ক পাবা না। এই যে কে এখানে একটি ধ্রুবক যদি না হয়, তাহলে দামের অনুপাতে কখনো এই যে দামের যে পরিবর্তন, সময় ভিত্তিক যে পরিবর্তন ঘটবে, এই পরিবর্তনটা ধ্রুবক না ধরলে কখনো কিন্তু আমার শূন্য হবে না। দেখো এটির সাথে যদি আমি অন্তর্কলন করি কে সাপেক্ষে, যেহেতু এটা ধ্রুবক, তাহলে এটা শূন্য। আচ্ছা দেখো এই ধ্রুবকটা কিন্তু একটা অদৃশ্য অংশ, আমি বলছি, এ কিন্তু সময়পথটাকে বিবেচনা করে না, এ কাজ করে যে 20 টাকা 50 টাকা 100 টাকা সময় ভিত্তিকভাবে কমে দেয়, কিন্তু এটা একটা অদৃশ্য একটা অংশ। সুতরাং একে দৃশ্যমান করলে অবশ্যই ভ্যালু অফ টাইম, এই টাইমের অংশ একটা জিরো মান চলে আসবে, যেহেতু আমরা এই পরিবর্তনে কেস সাপেক্ষে যাচ্ছে না, সুতরাং এটা জিরো। আচ্ছা তাহলে আমরা দেখো, আমরা যে 1 নম্বর সমীকরণটা ছিল, এই অংশটাই আমরা এই যে ডিপির জায়গায় 0 বসাই দিলাম। আচ্ছা -5, আর পির জায়গায় আমরা কি ধরছি, কে, আমরা কে বসাই দিলাম, আর এখানে -60 এটা বসাই দিলাম ইনশাআল্লাহ। আমরা কিন্তু এই সমীকরণটাই মানটা কিন্তু বসাই দিছি। আচ্ছা তাহলে আমরা -5 কে লিখতে পারি -60, বা কে ইকুয়াল টু 60, বা কে ইকুয়াল টু 60/5, অতএব কে ইকুয়াল টু 5 × 60 12। তাহলে আমরা লিখতে পারি অতএব পিপি সমান কে সমান 12 টাকা। ঠিক আছে, যতই ধ্রুবক হিসেবে কাজ করুক না কেন কে, দেখো বাজার ভারসাম্য কিন্তু লাস্ট একটা যে আমাদের আন্তঃসাময়িক বাজার মূল্য অথবা বাজার নিঃশেষকারী মূল্য, একজন বিক্রেতা 12 টাকার কমে কিন্তু কোনো পণ্য বিক্রয় করবে না, যতই ধ্রুবক সে, এই যে ধ্রুবকের মান এবার কিন্তু নির্দিষ্ট হয়ে গেছে, 12 টাকা, মানে 12 টাকার কম সে কোনো মান বিক্রি করতে পারবে না, 12 টাকার উপরে বিক্রি করতে পারে। ঠিক আছে, এটা হলো বাজার নিঃশেষকারী দাম অথবা বাজার আন্তঃসাময়িক ভারসাম্য মূল্য, যেটাই আমরা বলি না কেন। আচ্ছা এখন দেখো আমরা কি করব, আমরা এখন করব যে পিপি এবং পিসির মান 2 নম্বর সমীকরণে বসিয়ে পাই। তাহলে পিসি ও পিপি এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই, তাহলে 2 নম্বর সমীকরণটা কি ছিল আমাদের, 2 নম্বর সমীকরণটা ছিল পিটি ইকুয়াল টু ছিল আমাদের হলো পিসি প্লাস পিপি। আচ্ছা দেখো আমরা পিসির মান পাইছি কি, a e⁵ 5t
আর প্লাস পিপির মান পাইছি 12। তাহলে আমরা কি পেলাম? পিটি এটা পেলাম। এটা আমরা 3 নম্বর সমীকরণ ব্যবহার করতে পারি। 3 নম্বর সমীকরণ ব্যবহার করতে পারি। আচ্ছা, এখন দেখো আমার নির্দিষ্ট সমাধান নির্ণয় করতে বলছে। যেহেতু এর মান আমরা জানি না, সুতরাং এটা একটা সাধারণ সমাধান। যদি বলে সাধারণ সমাধান নির্ণয় করো, তাহলে আমার এই পর্যন্ত শেষ। যেহেতু আমাকে বলছে নির্দিষ্ট সমাধান নির্ণয় করো দামের সময় ভিত্তিক, তাহলে আমাদের একটা মান দেওয়া থাকে। দেখো দেওয়া ছিল আমাদের যে টি সমান সমান যদি জিরো হলে পি জিরোর একটা মান দেওয়া ছিল। পি জিরোর মানটা আমার দেওয়া ছিল কত? 20। এটা মান দেওয়া ছিল। তাহলে আমরা এটার মান এই সমীকরণে বসাই। তাহলে দেখো অতএব টির জায়গায় সব জিরো বসালাম, ইকুয়াল টু এই যে টি জিরো বসালাম। আচ্ছা, এ বসালাম, এর পাওয়ার 5 বসালাম, যেহেতু টির মান জিরো বসালাম, প্লাস 12। আচ্ছা, বা এখন দেখো আমাদের পি জিরোর মান কত ছিল? 20 বসাই দিলাম, ইকুয়াল টু এ ইর মানে জিরোর সাথে যা গুণ করবো 0, ইর পাওয়ার 0 প্লাস 12। আচ্ছা, বা এখন দেখো 20, এই 12টাকে আমি যদি স্থানান্তর করি মাইনাস হয়ে যাবে এ, আর ইর পাওয়ার 0 মানে 1। আমরা জানি কোনো সংখ্যার পাওয়ার 0 মানে 1। তাহলে আমরা যদি এর সাথে গুণ করি তাহলে এ হবে। তাহলে আমার দেওয়া লাগে না। তাহলে আমরা লিখতে পারি এ সমান সমান কত? 12 থেকে 8, আমরা 8। তাহলে আমরা পেলাম কত? এর মান 8 পেলাম। এখন এর মানটা আমরা এই সময় ভিত্তিক এইখানে যে আমার 3 নম্বর সমীকরণ ছিল, 3 নম্বর সমীকরণে বসালে আমার অঙ্ক কিন্তু শেষ। তাহলে আমরা লিখব কি? এর মান, অতএব এর মান 3 নং সমীকরণে বসিয়ে পাই। 3 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে 3 নম্বর সমীকরণ কি ছিল? পিটি ইকুয়াল টু, আমরা এর মান পাইছি কত? 8, এর পাওয়ার কত? 5t প্লাস 12। এই যে আমরা এর মান পেয়ে গেলাম। আচ্ছা, তাহলে আমরা লিখতে পারি অতএব দামের বা মূল্যের সময় ভিত্তিক পথ পিটি ইকুয়াল টু 8 ইর পাওয়ার 5t প্লাস 12। এটাই আমার অ্যান্সার। তাহলে ক দাগের অ্যান্সার আমার শেষ। আচ্ছা, এখন দেখো আমরা খ দাগের অ্যান্সার নির্ণয় করব। খ দাগের অ্যান্সারটা আমাদের কি ছিল? খ নম্বরে ছিল আমাদের, খুব ভালো করবো যে, খ নম্বর ছিল আমাদের বাজার নিঃশেষকারী ভারসাম্য মূল্য কত? বাজার নিঃশেষকারী ভারসাম্য মূল্য। দেখো বাজার নিঃশেষকারী ভারসাম্য মূল্য কে এর মান যা আমরা কে এর মান আমরা পাইছিলাম কি? বাজার ভারসাম্য মূল্যের কে এর মান পাইছিলাম পি সমান সমান কে সমান সমান 12। এই যে 12 টাকা পাইছিলাম, এই 12 টাকাই হলো বাজার নিঃশেষকারী দাম। আচ্ছা, তাহলে দেখো আমরা লিখতে পারি অতএব বাজার নিঃশেষকারী ভারসাম্য মূল্য পি বার সমান সমান 12 টাকা। 12 টাকা আমার কিন্তু খ নাম্বার অ্যান্সার শেষ। এখানে কিন্তু তুমি ডিপি সমান 0 ধরে নির্ণয় করতে পারো, অত কিছু নির্ণয় করার দরকার নেই। সবসময় মনে রাখবা যে বাজার ভারসাম্য বা আন্তঃসাময়িক ভারসাম্য মূল্য পির মান যেটা অথবা কে এর মান যেটা সেটাই হবে। তাহলে আমরা লিখতে পারি অতএব বাজার ভারসাম্য মূল্য কত? পি বার সমান সমান 12 টাকা। আচ্ছা, তারপর বলছে গ নাম্বার। দেখো গ নাম্বার বলছে যে গ নাম্বারটা বলছে যে ভারসাম্য কি অন্তর্মুখী না বহির্মুখী? ভারসাম্য অন্তর্মুখী না বহির্মুখী? ভারসাম্য অন্তর্মুখী না বহির্মুখী এটা আমার নির্ধারণ করতে বলছে। এখন দেখো আমার ভারসাম্য অন্তর্মুখী না বহির্মুখী এটা নির্ধারণ করতে গেলে অবশ্যই এই মন্তব্যটা স্থিতিশীলতার উপর মন্তব্য করতে হবে। আমরা স্থিতিশীলতা
উপর মন্তব্য। দেখো স্থিতিশীলতার উপর মন্তব্য, অবশ্যই এখানে শর্ত আছে। দেখো আমি একটু আলোচনা করি যে আমরা যে সমীকরণটা পাইছিলাম, এই সমীকরণটা আমাদের ছিল এরকম ডিটি মাইনাস 5p ইকুয়াল টু -60, আমরা এটা পাইছিলাম। দেখো এই অংশটা আমরা এইভাবে নির্ধারণ করি, dp/dt ইকুয়াল টু -60 প্লাস 5p। ঠিক আছে, আমরা এটাকে এই পাশে পাঠিয়ে দিলাম। এখন দেখো খুব সুন্দর করে বোঝো, এইটা আমার নির্ধারণ করা হবে এই যে সমীকরণটা ছিল, এই সমীকরণটা আমরা ঠিক এইভাবে নির্ধারণ করব। নির্ধারণ করার পরে দেখব যে এইখানে 5, রাইট হ্যান্ড সাইডে এই 5-এর মানের আগে আমার প্লাস না মাইনাস। যেহেতু এটা আমার প্লাস, দেখো দামের সাথে কিন্তু সম্পর্ক হবে। আমি আগের থেকে বলি, স্থিতিশীলতা নির্ণয়ের ক্ষেত্রে অন্তর্মুখী না বহির্মুখী এটা নির্ধারণ করতে হবে। আমার 1 নম্বর সমীকরণ নিয়ে আসবো, নিয়ে আসার পরে আমি অবশ্যই এই ডিপিটা, শুধু ডিপির অংশটাই আমার এই লেফট হ্যান্ড সাইডে থাকবে, বাদ বাকি আমার রাইট হ্যান্ড সাইডে থাকবে স্থির মান সহ। এখন তারপরে দেখব যে আমার দামের যে সহগের সাথে এই আগে প্লাস না মাইনাস। যেহেতু এখানে প্লাস আছে, তাহলে আমরা লিখতে পারি অতএব এখানে বি, এটা বির মান ধরবো, বি ইকুয়াল টু 5, এটা যেহেতু শূন্যের চাইতে বড়, আমরা যেহেতু এটা প্লাস তাহলে অবশ্যই এটা শূন্যের চাইতে বড়, অর্থাৎ বি 0, তাই টি এর মান বৃদ্ধি পেতে থাকলে পিটি এর মান বাড়তে থাকবে বা বৃদ্ধি পেতে থাকবে। ফলে পিটি সময়ভিত্তিক পথ বহির্মুখী বা অস্থিতিশীল হবে। আশা রাখি বুঝতে পারছো ইনশাআল্লাহ। প্রত্যেকটা কিন্তু একইভাবে প্রত্যেকটা কিন্তু আমাদের একইভাবে নির্ণয় করতে হবে ইনশাআল্লাহ। দেখো আমি আরেকটু বলি, এখানে দেখো এখানে আমি আরেকটু কথা বলি। এখানে দেখো আমাদের যদি বির মান এখানে মাইনাস থাকতো, তাহলে অবশ্যই এটা কি হতো, আমার শূন্যের চাইতে ছোট হতো। তাহলে টি এর মান হ্রাস পেতে থাকলে পিটির মানও হ্রাস পেতে থাকবে, ফলে পিটি তখন এটা অন্তর্মুখী হতো আর এটা থাকতো স্থিতিশীল। আশা কি বুঝতে পারছো ইনশাআল্লাহ। দেখো আমি এটা আমার এই স্থিতিশীল আর এর ক্লাস অথবা আমার হ্যান্ড নোট দেওয়া আছে আমার পেজে, যদি তোমাদের কারোর বুঝতে অসুবিধা থাকে অবশ্যই ওখানে তোমরা দেখে নিতে পারো, ক্লাস সহ দেওয়া আছে। আর প্রত্যেকটা দেখো আমি যে বেসিক নিয়ে আলোচনা করছি, তুমি যদি ঠিক এই বেসিক অনুসারে প্রত্যেকটা অঙ্ক সমাধান করো ইনশাল্লাহ প্রত্যেকটা অঙ্কই একই আসবে। অনেকে বলতে পারে যে স্যার আমি শর্ট নিয়মে করব। দেখো শর্ট নিয়মে করলে সবগুলো অঙ্ক তুমি শর্ট নিয়মে করতে পারবে না। কারণ শর্ট নিয়মে করতে পারবে না এই কারণে, যদি তোমাকে দামের সময়পথ নির্ণয় করতে পারে তুমি শর্ট নিয়মে করতে পারবে না। সুতরাং প্রত্যেকটা অঙ্ক, এটা খুবই আমাদের ইম্পর্টেন্ট, প্রত্যেকটা অঙ্ক তুমি ঠিক আমি যে বেসিক নিয়ে আলোচনা করছি এই আলোচনায় তুমি বুঝতে পারবে। দেখো আমি আবার প্রশ্নটা একটু আলোচনা করছি, যারা লাস্টে যুক্ত হয়েছে অনেকের একটু বুঝতে সমস্যা থাকতে পারে, আমি আবারও বুঝাই দিচ্ছি। দেখো আমাদের দেওয়া আছে এটা চাহিদা অপেক্ষক আর যোগান অপেক্ষক। ক নম্বর হলো মূল্যের সময় ভিত্তিক পথ পিটি নির্ণয় করো যখন p0 = 20। আচ্ছা দেখো এখানে দেওয়া আছে যে প্রশ্ন বলছে মূল্যের বা দামের সময় ভিত্তিক পথ পিটি নির্ণয় করো, এটা আমাদের। দেখো এখন আমি সমাধানে দেওয়া আছে বলে লিখে নিছি। দেখো দেওয়া আছে বলে লিখে নেওয়ার পরে দেখো p0 = ক নম্বরে আছে p0 = 20 টাকা, এটা স্থির।
দেখো এখানে আমি কিন্তু সময়ের ভিত্তিতে কিভাবে বলছি যে আমাদের টাইম অফ ভ্যালু কিভাবে আমাদের বাজার চক্রটাকে নিয়ন্ত্রণ করে সেটা আমি এখানে বোঝাইছি, এটা চিত্রের মাধ্যমে বোঝালাম। আচ্ছা দেখো এই চিত্রের উপর ডিপেন্ড করে অবশ্যই প্রতিটা সময় বিন্দুতে বাজার ভারসাম্য শর্ত উপনীত হয়। প্রতিটা সময় একটা চক্র, ঠিক আছে, এটা একটা চক্র। এই চক্রটায় প্রত্যেকটা টাইম অফ ভ্যালু মানে এটা একটা ঘূর্ণন প্রক্রিয়া। আমি যদি বলি ওইভাবে একটা ঘূর্ণন প্রক্রিয়া, টাইম অফ সেল এটা একটা ঘূর্ণন প্রক্রিয়া। অবশ্যই আমার এটা একটা অবশ্যই চাহিদা আর যোগান রেখার সমন্বয়ে হবে, চাহিদা আর যোগান রেখার সমন্বয়ে একটা ঘূর্ণন প্রক্রিয়া। এই ঘূর্ণন প্রক্রিয়ার মাধ্যমে আমাদের দামটাকে নির্ধারণ করা হয় টাইম অফ ভ্যালু। দেখুন একটা পণ্যের দাম সকালবেলা যদি আমি সবজি বাজারে যাই, সকালবেলা একটা সবজির দাম 20 টাকা ছিল, ওইটা যদি আমি 10টার দিকে যাই তাহলে ওই সবজির দাম আমার অর্ধেকে নেমে আসে অথবা 8 টাকা হয়। তারপর আমি যদি 12টার দিকে যাই ওই সবজির দাম হলো আমার থাকে হলো 5 টাকা। আমি যদি একদম বিকালের দিকে যাই ওই সবজির দাম 3 টাকা থাকে। এই যে একটা সময়ের প্রেক্ষিতে এই যে একটা মানে চক্র, এই চক্রটাই টাইমের ভ্যালু মানে সময় দামের সময় পথকে নির্দেশ করে। তাহলে সেই শর্তের উপর ভিত্তি করে আমরা বলতে পারি প্রতিটা সময় বিন্দুতে সময়ের ভারসাম্য উপনীত হয়। সুতরাং এই শর্তে এই অনুমিত শর্ত অনুসারে আমরা জানি কিউডি সমান কিউএস হয়। এটা কিন্তু পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের একটা শর্ত। আর এই অন্তরক সমীকরণে এই সময়ভিত্তিক পদগুলো সব পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারকে নির্দেশ করে। সুতরাং দেখো আমরা কিউডির মান আর কিউএস এর মান এখানে বসাই দিছি। কিউডির মান আর কিউএস এর মান বসাই দেওয়ার পরে দেখো কিউডির মান আর কিউএস এর মান বসায় দেওয়ার পরে আমরা প্রথম আমাদের কাজ হবে যে আমাদের যে ডিপি বাই ডিটি এই যে অংশটা থাকবে এই অংশটাই আমরা এই পাশে রেখে দেবো। যেহেতু এটা এর সাথে 2 আছে সুতরাং আমি 2 রেখে দিলাম, আর বাদ বাকি সব আমরা রাইট হ্যান্ড সাইডে পাঠিয়ে দিলাম। রাইট হ্যান্ড সাইডে পাঠিয়ে দিলাম। লেফট হ্যান্ড সাইডে যদি মাইনাস থাকে রাইট হ্যান্ড সাইডে প্লাস হবে, লেফট হ্যান্ড সাইডে যদি মাইনাস থাকে রাইট হ্যান্ড সাইডে প্লাস হবে, আবার লেফট হ্যান্ড সাইডে প্লাস থাকলে রাইট হ্যান্ড সাইডে মাইনাস হবে। আচ্ছা দেখো তাহলে এইখানে যে অংশটা আছে এখানে সেই অংশটাই আমি বসায় দিলাম। এখানে দেখো এখানে আমার 100 হবে, আমি 10 দিছি 100 হবে মানে ঠিক আছে এখানে 100। আচ্ছা এখানে দেখো 100 হবে। আচ্ছা দেখো তাহলে কত হয়েছে আমার এখানে দেখো তাহলে 120 100 আর এই মাইনাস 100 যোগ করলে হবে 120, যেহেতু দুইটার আগে মাইনাস সুতরাং এটা প্লাস হয়ে গেল। আচ্ছা এখন দেখো দুইটার আগে প্লাস আছে, চলো ওকে, তাহলে প্লাস 8 আর 2 10 10p হয়ে গেল। আচ্ছা এর পাশে যে দুইটা আছে এই দুইটা গুণ অবস্থায় আছে, এর পাশে ভাগ হয়ে গেল, তাহলে ভাগ করে দিলাম। ভাগ করে দেওয়ার পরে দেখো দুইটা সবার ভেতরে ভাগ করে দিলাম, এটা লসাগু নিয়মে ভেঙে নিলাম। তাহলে আমার কত হচ্ছে 6 দুনো 12, তাহলে 60 দিলাম, আর 5 দুনো 10 5p দিলাম। আচ্ছা এই পিটাকে আমরা লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসলাম, যেহেতু এর আগে প্লাস আছে এটা যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে মাইনাস হয়ে গেল, মাইনাস হয়ে গেল, আমরা -5p দিয়ে দিলাম। আচ্ছা দেখো যদি স্থির মান থাকে সমীকরণে এইখানে আমার আর কোনো কাজ নাই, আমার এখন দেখতে হবে যে এখানে স্থির মান আছে কিনা। তো স্থির মান কত আছে, আমার স্থির মান 60 আছে। যদি স্থির মান শূন্য বাদে যদি কোনো মান থাকে তাহলে সেটা অসমজাতীয় সমীকরণকে নির্দেশ করে, অসমজাতীয় অন্তরক সমীকরণ, যেটা আমরা অন্তরক সমীকরণ চতুর্থ অধ্যায়কে অঙ্ক করছি। সুতরাং এটা আমরা বলতে পারি প্রদত্ত সমীকরণটি একটি অসমজাতীয় অন্তরক সমীকরণ, যেহেতু এখানে স্থির মান বহন করছে। আচ্ছা এইটা থাকার পরে আমরা এখন কি করব, এইটাকে আমরা দেখো এইখানে আমি নিয়ে আসছি, এখানে দেখো এই সমীকরণটা টোটালি আমি এখানে উঠায় নিয়ে আসছি। উঠায় নিয়ে আসার পরে দেখো আমরা জানি এটা অসমজাতীয় সমীকরণ নির্বাচন করার পরপরই আমার লিখতে হবে, আমরা জানি পিটি ইকুয়াল টু পিসি প্লাস পিপি, এটা 2 নম্বর সমীকরণ দিয়ে দিতে হবে। দেখো 2 নম্বর সমীকরণ দেওয়ার পরে আমরা পিসি নির্ণয় করব, কমপ্লিমেন্টারি ফাংশন, এটা অসমজাতীয় সমীকরণকে নির্দেশ করে, সুতরাং সমজাতীয় সমীকরণকে নির্দেশ করে। সুতরাং আমরা 1 নম্বর সমীকরণ সমজাতীয় বিবেচনা করি। 1 নম্বর সমীকরণ সমজাতীয় কি বিবেচনা করব, স্থির মান যেটা আছে 60 এটাকে আমরা 0 ধরে নেব, 0 ধরে নিলে আমার এটা সমজাতীয় হয়ে গেল। আচ্ছা এখন দেখো এই সমীকরণটাকে আমি মাইনাসটাকে এই পাশে পাঠিয়ে দিলাম, -5p প্লাস 5p হয়ে গেল। যেহেতু p এটা গুণ অবস্থায় আছে সুতরাং এটাকে আমরা এই পাশে ভাগ করে দিলাম, তাহলে 1/p হয়ে গেল। এটা আমরা একটু সাজায় লিখলাম, এই পিটা আমরা এই পাশে নিয়ে আসলাম আর ডিপিআই দিলাম, আর 5 যেটা আছে সেটাই থেকে গেল। আচ্ছা এখন দেখো আমরা পির সাথে পি সম্পর্ক, সুতরাং আমরা ডিপি এখানে রেখে দিলাম, আর এই পাশে যে ভগ্নাংশ আকারে ডিটি আছে এটা আমরা 5 এর সাথে গুণ করে দিলাম, তাহলে 5 ডিটি হয়ে গেল। আচ্ছা এখন দেখো উভয় পক্ষে কি করলাম, সমকলন করলাম, উভয় পক্ষে সমকলন করলাম, তাহলে উভয় পক্ষে সমকলন চিহ্ন দিলাম।
আচ্ছা, যেহেতু এখানে ডিপি আর ডিটি আছে তাহলে উভয় পক্ষে আমরা সমাকলন করতেই পারছি, শুধু সমাকলন চিহ্ন ব্যবহার করলাম। সমাকলন চিহ্ন ব্যবহার করার পরে দেখো আমরা জানি সমাকলনের সূত্র অনুসারে এখানে আমি লিখে দিচ্ছি, দেখো 1/x dx সমান log x। যেহেতু এটা অনির্দিষ্ট সমাকলন বোঝাচ্ছে, কারণ অনির্দিষ্ট সমাকলন কিভাবে বোঝাবো, দেখো নির্দিষ্ট আর অনির্দিষ্ট সমাকলনের ভেতরে পার্থক্য দেখো। যদি আপার মান আর লোহার মান থাকে, যেমন এইটা যদি এমনভাবে থাকতো তাহলে এটা হলো অনির্দিষ্ট সমাকলন, যেহেতু এটা আপার মান আর লোহার মান আছে। সুতরাং এখানে আপার মান লোহার মান কিছুই নাই, সেটা এটা একটা অনির্দিষ্ট সমাকলন। আচ্ছা দেখো, তাহলে আমরা সমাকলনের সূত্র অনুসারে যদি আমরা 1/p কে সমাকলন করি তাহলে log p হবে, যেহেতু এখানে চলক log p। আচ্ছা, সমাকলন শেষ, ধ্রুবক c ব্যবহার করছি, যে আমি ওদের সমাকলন ব্যবহার করছি, শেষ করছি, সেটা বোঝানোর জন্য c1 ব্যবহার করছি। দেখো এ সাইডেও এখনো সমাকলন আছে, সুতরাং এ সাইডে সমাকলন আছে, তাহলে আমার এখনো সি আর একটা ব্যবহার করতে হবে, সুতরাং এখানে c1 ব্যবহার করছি। আচ্ছা, তাহলে এখন স্থির মানের সাথে যে চলক দ্বারা সমাকলন করব, আমি আবার বলছি, স্থির মানের সাথে যে চলক দ্বারা সমাকলন করব সেই চলকটা স্থির মানের সাথে গুণ হয়ে যাবে। দেখো 5 এর সাথে কিন্তু আমার চলক নেই, শুধু স্থির মান 5 আছে, সুতরাং আমরা যদি টি চলকের সাথে সমাকলন করি তাহলে গুণ হয়ে গেছে 5t। আমি বোঝাচ্ছি এটা সমাকলন শেষ, তাই ধ্রুবক c2 ব্যবহার করছি। যেহেতু এ পাশে c1 ব্যবহার করছি তাই এই পাশে c2 ব্যবহার করছি। আচ্ছা, এবার দেখো আমরা সি গুলো একপাশে নিয়ে গেলাম। আমরা সি গুলো একপাশে নিয়ে যাওয়ার পরে দেখো আমরা জানি c সমান সমান c2 মাইনাস c1, c2 মাইনাস c1। আচ্ছা, এখন দেখো এই c2 মাইনাস c1 এটা সূত্র কিন্তু আমরা জানি, এটা আমরা ফার্স্ট ইয়ারে করছি সরলরেখা সমীকরণের ক্ষেত্রে, ঢাল নির্ণয়ের ক্ষেত্রে এটা আমরা কিন্তু ব্যবহার করি। আচ্ছা, অত কিছু এখন আর বোঝার দরকার নাই, আমরা জানি c সমান সমান c2 মাইনাস c1। আচ্ছা, এটা এখানে বসাই দিলাম 5t, আর এইখানে যেহেতু লগ ব্যবহার করা হয়েছে তাই c সমান সমান আমরা লগ নিয়ে আসলাম। c সমান সমান কি নিয়ে আসলাম? লগ নিয়ে আসলাম। আচ্ছা, লগগুলো সব একপাশে নিয়ে আসবো। দেখো লগগুলো আমি সব একপাশে নিয়ে আসছি, লগগুলো সব একপাশে নিয়ে আসলাম, তাহলে এই লগ এই সাইডে আসলে মাইনাস হয়ে গেল। আচ্ছা, আর 5টি এখানে বসাই দিলাম। আচ্ছা, এখান থেকে যদি আমরা লগ কমান নেই তাহলে লগ p বাই a হয়। আচ্ছা, তাহলে এটা মাইনাস থাকলে ভাগ হয়ে গেল, আর 5টি এখানে বসাই দিলাম। আচ্ছা দেখো, এই যে লগ, এই যে আমার লেফট হ্যান্ড সাইডে যে লগটা আছে, এই লগটা যদি উঠাই দেই তাহলে রাইট হ্যান্ড সাইডে একটা সূচক ই আসবে, কারণ আমরা জানি লগের ভিত্তি ই, এই লগের ভিত্তি আমরা জানি ই, সুতরাং ই আসবে। আচ্ছা, এখন দেখো এটা যেহেতু ভগ্নাংশ আকারে আছে, তাহলে এই এটা আমি এপাশে গুণ করে দিলাম, তাহলে হয় কি এ এর পাওয়ার 5t, তাহলে আমরা পিসি নির্ণয় করতে পারলাম, অর্থাৎ পিসি সমান সমান এ এর পাওয়ার 5t, এটা আমরা নির্ণয় করলাম। আচ্ছা, এইবার দেখো আমরা পিপি নির্ণয় করব। তাহলে পিপি নির্ণয় করলে দেখো, পিপি নির্ণয়ের ক্ষেত্রে আমরা 1 নম্বর সমীকরণ হতে পাই লিখলাম। আচ্ছা, 1 নম্বর সমীকরণ টোটালটা এখানে লিখে ফেলছি। আচ্ছা দেখো, এই পিপি নির্ণয় করার ক্ষেত্রে আমাদের একটা ধ্রুবক ব্যবহার করতে হবে, অবশ্যই সেই চলক দ্বারাই, যে চলক দ্বারা আসলে দাম নির্ধারণ, মানে পি চলক দ্বারাই। তাহলে পি সমান সমান আমরা কে লিখলাম, কে এখানে একটি ধ্রুবক, কে ধ্রুবক, এই কথাটা অবশ্যই লেখা লাগবে, না লিখলে কিন্তু স্যার মার্ক কেটে নেবে। আচ্ছা, তাহলে ডিপি বাই ডিটি ইকুয়াল টু ডি বাই ডিটি, যেহেতু এখানে ধ্রুবক লিখছি, সুতরাং আমরা ধ্রুবকের সাথে যদি অন্তর্কলন করি তাহলে তার মান 0 হয়, আমরা জানি, তাহলে এটার মান 0 হয়ে গেল। আচ্ছা, এখন এই যে অংশটা টোটাল, এই অংশটা আমি এখানে নিয়ে আসছি, এটা সমান আমরা 0 পাইছি, 0 লিখলাম, 5 মাইনাস 5 লিখলাম, পি সমান সমান কে লিখলাম, আর এই যে 60 আছে 60টা লিখে দিলাম। আচ্ছা, এখন দেখো আমরা এখানে 0-র সাথে যা বিয়োগ করবো না কেন, যোগ করবো না, সেই সংখ্যাটা হয়। তাহলে 5t আর এই 60 মাইনাস, উভয় পক্ষে মাইনাস অন্তরা যদি গুণ করি তাহলে প্লাস হয়ে যাবে, অথবা তোমরা বলতে পারো যে মাইনাস আর মাইনাস কেটে দিলাম, এটাও বলতে পারো। আচ্ছা, তাহলে 5 কে থাকে সমান সমান 60, এই অবস্থায় 5টা এখানে গুণ অবস্থায় আসে, পাশে ভাগ হয়ে গেল, তাহলে 60 ভাগ 5 ইকুয়াল টু আমরা বলতে পারি 5 বরং 60, কে সমান সমান 12। তাহলে আমরা বলতে পারি অর্থাৎ পি সমান সমান কে সমান সমান 12। আচ্ছা, এখন দেখো আমরা পিপির মান এবং পিসির মান পেয়ে গেলাম, তাহলে লিখতে পারি পিসি ও পিপি এর মান 2 নম্বর সমীকরণে বসিয়ে পাই। 2 নম্বর সমীকরণটা আমি ঠিক এই লিখছি, লেখার পরে আমি পিসির মান বসালাম আর পিপির মান বসালাম। আচ্ছা, এটা হলো আমাদের সাধারণ সমাধান, এটা সাধারণ সমাধান। যদি তোমাকে নির্ণয় করতে বলে সাধারণ সমাধান নির্ণয় করো, তাহলে কিন্তু আমরা এই পর্যন্তই করতে পারবো ইনশাল্লাহ। এখন আমরা কি করব, দেখো টি সমান সমান 0 হলে p0 সমান সমান 20, এটা আমাদের দেওয়া ছিল, অবশ্যই এখানে 0 আছে তাই আমরা টি সমান সমান 0 ধরে নিয়েছি। যদি এখানে আমার 1 থাকতো তাহলে আমি টি সমান সমান 1 লিখতাম,
যেহেতু এখানে পি সমান সমান 0 বলছে তাই টি সমান সমান 0 নিছি। আচ্ছা, এখন টির জায়গায় সব 0 বসাইছি। এই যে সমীকরণে টির জায়গায় 0 বসালাম, এখানে 0 বসালাম। আচ্ছা, এই পি 0 সমান সমান 20 ছিল, এ বসালাম, এ আমরা 0-র সাথে যা গুণ করবো 0 প্লাস 12। আচ্ছা, তাহলে এই 20 এটা বসালাম, এই 12 এর পাশে আসলে মাইনাস হয়ে গেল, এরপর 0 সরি এ বসে গেল, এর পর 0 মান সমান সমান 1, আমরা 1 জানি। আচ্ছা, তাহলে আমরা যদি এর সাথে এই 1 গুণ করি তাহলে এক কে হয়, আমরা লিখতে পারি অর্থাৎ এ সমান সমান 8। আচ্ছা, আমরা এর মান পেয়ে গেলাম। এখন দেখো আমরা এর মানটা কি করব, এর মানটা আমরা 3 নম্বর সমীকরণে বসিয়ে পাই। তাহলে 3 নম্বর সমীকরণ যেটা ছিল আমরা পাইছি সেইখানে এটা আমরা বসাই দিলাম এর মান। আচ্ছা, এখন দেখো আমরা দাম বা মূল্যের সময় ভিত্তিক পদ পিটি, তাহলে আমরা পেয়ে গেলাম পিটি সমান সমান এ 8 এর পাওয়ার 5t প্লাস 12, এটা আমরা পেয়ে গেলাম। আচ্ছা, এখন দেখো 2 নম্বর বলছে যে বাজার নিঃশেষকারী ভারসাম্য মূল্য। দেখো বাজার নিঃশেষকারী ভারসাম্য মূল্য পিপির মান যা কের মান তাই। আমি ভালো করে আবার বলছি, বাজার বা আন্তঃসাময়িক ভারসাম্য মূল্য অথবা বাজার নিঃশেষকারী ভারসাম্য মূল্য যাই বলুক না কেন, পিপির মান যা অথবা কের মান যা সেটা হলো বাজার ভারসাম্য মূল্য তাই। আচ্ছা, তাহলে আমরা লিখতে পারি বাজার ভারসাম্য মূল্য হলো পি বার সমান সমান 12 টাকা। আচ্ছা, তারপর দেখো গ নম্বরে বলছে ভারসাম্য অন্তর্মুখী না বহির্মুখী। দেখো ভারসাম্য অন্তর্মুখী না বহির্মুখী এটা স্থিতিশীলতার উপর মন্তব্য অথবা স্থিতিশীলতার উপর মন্তব্য। স্থিতিশীলতা নির্ণয় করতে গেলে আমরা যে সমীকরণটা পাইছিলাম সেই সমীকরণটা এখানে লিখে নিলাম। এখন দেখো এইটা নির্ণয় করার ক্ষেত্রে সব সময় শুধু ডিপিটা আমার লেফট হ্যান্ড সাইডে থাকবে, বাদ বাকি সব রাইট হ্যান্ড সাইডে চলে যাবে। রাইট হ্যান্ড সাইডে চলে যাওয়ার পরে দেখবো 5-এর সাথে, এই যে 5-এর সাথে মানে দামের সাথে পি চলকের সাথে যে সহগটা থাকবে ওর আগে প্লাস না মাইনাস। যেহেতু এখানে প্লাস আছে 5, সুতরাং আমরা লিখতে পারি এটা বির মান, এটা বির অর্থ বহন করে। তাহলে আমরা লিখতে পারি বি সমান সমান গ্রেটার দ্যান 0, অর্থাৎ বির মান 0 চাইতে বড়, তাই টি এর মান বৃদ্ধি পেতে থাকলে পিটির মানও বাড়তে থাকবে। সুতরাং পিটি বহির্মুখী ও অস্থিতিশীল। সুতরাং পিটি বহির্মুখী ও অস্থিতিশীল। আশা রাখি বুঝতে পারছো ইনশাআল্লাহ, আশা রাখি বুঝতে পারছো। আচ্ছা, দেখো যদি আমার এটা মাইনাস থাকতো তাহলে এটা অবশ্যই ছোট থাকতো, তাহলে পিটির মান হ্রাস পেত। পিটির মান হ্রাস পেত। আর যদি এখানে আমার মাইনাস থাকতো তাহলে পিটির মান কি হতো, হ্রাস পেত। আবার হ্রাস পেত, তাহলে সুতরাং এটা বলতো অন্তর্মুখী আর স্থিতিশীল হতো। আশা কি বুঝতে পারছো? সবার এই বেসিক নিয়মটা দেখবা ইনশাল্লাহ তোমরা। আর যারা নিউ ফার্স্ট ইয়ার আছো, মানে নিউ ফার্স্ট ইয়ারের ব্যাচ অনলাইনে যারা ব্যাচ করতে চাও, অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তোমরা যোগাযোগ করতে পারো। আর নিউ সেকেন্ড ইয়ার তোমাদের ব্যাচ 15 তারিখ থেকে শুরু করবো ইনশাল্লাহ। যদি কেউ ব্যাচ করতে চাও অবশ্যই যোগাযোগ করতে পারো ইনশাল্লাহ। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়িত কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।